ডক্টর মোহাম্মদ ইউনূস কি দীর্ঘ সাধনার পরে পুণ্যবান, পবিত্র, সিদ্ধ পুরুষ হিসাবে আবির্ভূত হয়েছেন? তার কি কোনো ভুল ত্রুটি নেই, কোনো অন্যায় অনিয়ম নেই? এ প্রশ্ন একজন আমাকে করলেন। পাশাপাশি তিনি বললেন, যেহেতু আমি আইন অঙ্গনের মানুষ, দুর্নীতি দমন কমিশনে ইউনূস এবং তার পারিষদের বিরুদ্ধে যত অভিযোগ দাখিল করা হয়েছে তা নজিরবিহীন। অতীতে কোনোদিন এত অভিযোগ কারো বিরুদ্ধে দাখিল হয়নি। টেলিভিশনের টকশো সহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে তার দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা, বিভিন্নভাবে রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ, তহবিল তছরুপ করা, ক্ষমতার অপব্যবহার করার সুনির্দিষ্টভাবে বিশাল বিশাল যে সংবাদ ছাপা হচ্ছে, এগুলো কি ভিত্তিহীন? তিনি যে নিজের ক্ষমতার অপব্যবহার করে ৬৬৬ কোটি টাকার রাষ্ট্রীয় ট্যাক্স নিজেই মওকুফ করেছেন, এটা কি বৈধ? যা অতীতের ইতিহাসে কোনোদিন হয়নি যে দুর্নীতি দমন কমিশন কখনো কোনো মামলা দায়ের করার পরে প্রত্যাহার করে নেয়নি। ইউনূসের সেই মামলা তিনি ক্ষমতায় আসার পরে প্রত্যাহার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন কার্যত সরকার বা রাষ্ট্রেরই তো একটা অংশ। সেই রাষ্ট্রের নির্বাহী প্রধান ছিলেন ইউনূস। সেটা কি বৈধ ছিল? হাইকোর্ট ডিভিশন যেখানে বলেছে তার ট্যাক্স ফাঁকি দেওয়া কোনোভাবে গ্রহণযোগ্য না, তাকে ট্যাক্স দিতে হবে, একটা অংশ তিনি ট্যাক্স দিয়েছেন, সেই মামলা গায়েব হয়ে যাওয়া, এটা কি বৈধ হয়েছে? ক্ষমতার অপব্যবহার করে নিজে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, ডিজিটাল ওয়ালেট, ম্যান পাওয়ার বিজনেসের জন্য লাইসেন্স সহ অন্তত ২৬টি বিশেষ সুযোগ সুবিধা তিনি গ্রহণ করেছেন। এগুলো কি বৈধ ছিল? নিশ্চয়ই একটাও বৈধ না। তার বিরুদ্ধে যতগুলি আলাপ আলোচনায় শব্দ উচ্চারিত হচ্ছে, তাকে বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে দুর্নীতিবাজ কেউ আসেনি। কেউ কেউ বলছেন তার চেয়ে বিশ্ব বাটপার কেউ কোনোদিন আসে নাই। কেউ কেউ বলছেন তার চেয়ে নির্লজ্জ, দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার মতো মানুষ কেউ আর আসেনি। কেউ কেউ বলছেন উনি নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝেন না। সমস্বরে সকলে বলছেন উনি বাংলাদেশের স্বার্থ বিদেশিদের কাছে বন্ধক রেখে বাংলাদেশকে গোলামির চুক্তিতে আবদ্ধ করে গেছেন। প্রাজ্ঞ লোকরা বলছেন উনি অসাংবিধানিক ক্ষমতা দখল করে ক্ষমতার চর্চা করেছেন, কারণ দেশের সর্বোচ্চ আইন সংবিধানে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা নামিক অথবা অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো সরকারের অস্তিত্ব নেই। যে সরকারের অস্তিত্ব সংবিধানে নাই, যেটা আমার সর্বোচ্চ আইনেই নাই, তেমন পদবি ধারণ করে সেই পদবিকে ব্যবহার করে উনি রাষ্ট্রের ক্ষতি করে নিজের যে স্বার্থ সিদ্ধি করেছেন, এটা কি অনিয়ম নয়? ওনার উপদেষ্টারা যেভাবে টাকা আত্মসাৎ করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, দুর্নীতি করেছে, জাতীয় দৈনিক সহ ইলেকট্রনিক মিডিয়ায়, অনলাইন পোর্টালে এবং বিভিন্ন বিশ্লেষকদের তথ্যপত্রে সব বেরিয়ে আসছে, এগুলো কি অমূলক ছিল? এত অনিয়ম, এত অবৈধ কর্মকাণ্ড, এত দুর্নীতি, এত ক্ষমতার অপব্যবহার, এত সংবিধান লঙ্ঘনের ঘটনা, এত স্বেচ্ছাচারিতা, এত স্বার্থ সিদ্ধি করার ঘটনায় একটা ইনকোয়ারি কি হতে পারে না? ইনকোয়ারি মানে তো জেল ফাঁসি না। আমাদের সংবিধানের অনুচ্ছেদ ১০২-এ হাইকোর্ট ডিভিশনের অরিজিনাল জুরিসডিকশন দেওয়া হয়েছে ব্যাপক আকারে, যেটা অপ্রয়োজনীয় তেমন ঘটনায় ইনকোয়ারির আদেশ হয়। ইউনূসের মতো এত বড় একটা দুর্নীতিবাজ, বিচার বিভাগ ধ্বংসকারী, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসকারী, রাষ্ট্রের স্বার্থ ধ্বংসকারী, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া, দুর্নীতি দমন কমিশনকে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মামলা প্রত্যাহার করতে বাধ্য করা সহ তার যে অপরাধ, সেই অপরাধের ইনকোয়ারি হবে না? আমাদের হাইকোর্ট বিভাগ এমন একটি গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট রিট পিটিশনকে শুরুতেই খারিজ করে দিয়েছেন। এই রিট পিটিশনের পিটিশনার মহসিন রশিদ বাংলাদেশের একজন খ্যাতিমান জ্যেষ্ঠ আইনজীবী। যিনি এই রিট পিটিশন মুভ করেছেন, তিনি বাংলাদেশের প্রখ্যাত একজন আইনজীবী, সাবেক এডিশনাল অ্যাটর্নি জেনারেল, সিনিয়র আইনজীবী জনাব খলিলুর রহমান। এত তথ্যপত্র পরেও এই রিট পিটিশনটা সামারিলি রিজেক্ট করা কোনোভাবে মেনে নিতে পারছি না। আদালতের সিদ্ধান্ত হয়েছে, অ্যাপিলেট ফোরাম আছে, কিন্তু প্রায় ৪০ বছর আইন পেশায় আছি, আইন অঙ্গনের সঙ্গে জড়িত। যখনই কোনো ক্রান্তিকাল আসে,
যখন জনস্বার্থের প্রশ্ন আসে, যখন সংবিধানকে সমুন্নত করার প্রশ্ন আসে, যখন ন্যায় বিচারকে সমুন্নত করার প্রয়োজন হয়, তখন হাইকোর্ট ডিভিশন কেউ এগিয়ে না এলেও সুয়ামোটো রুল ইস্যু করে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন। এক্ষেত্রে সুয়ামোটো রুলের প্রয়োজন ছিল না, যথাযথ একটি আবেদন ছিল। সেই আবেদনটির গ্রহণযোগ্যতা রুল ইস্যু করে শুনানির মধ্য থেকেও নির্ধারণ করা যেত। আমাদের হাইকোর্ট ডিভিশন অনেক সময় অপ্রয়োজনে অনেক কিছুতে ইন্টারফেয়ার করেছেন। রিট মেইনটেনেবল না এমন জায়গায় রিটের জুরিসডিকশনের এক্সারসাইজ করেছেন। কিন্তু এত বড় একটা জনস্বার্থ সম্পৃক্ত বিষয়ে হাইকোর্ট ডিভিশন কগনিজেন্স নিলেন না। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিমত ব্যক্ত করেছেন, বিচার বিভাগের স্বাধীনতা, স্বকীয়তা আমরা কি দৃশ্যমান দেখছি, নাকি বিচার বিভাগ নিজেরাই নিজেদের স্বকীয় অবস্থানটাকে সংকুচিত করছেন? এই প্রশ্ন কিন্তু ব্যাপক আকারে আইন সংশ্লিষ্ট শুধু নয়, সাধারণ মানুষের কাছে বিশাল প্রশ্নের সৃষ্টি করেছে। এটা কাম্য ছিল না। হাইকোর্ট বিভাগের পিকুইনারি জুরিসডিকশন সংবিধানের 102 অনুচ্ছেদে যা দেওয়া হয়েছে তা আপিল বিভাগকেও দেওয়া হয়নি। যারা বিচারপতি হয়েছেন, দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তারা যে শপথ নিয়েছেন সাংবিধানিক দায়িত্ব পালনে, তারা ভয় ভীতি অনুকম্পাকে গ্রহণ করবেন না, অর্পিত দায়িত্ব পালন করবেন। আমরা কি তা বাস্তবে দেখতে পাচ্ছি? আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে কিনা এই প্রশ্ন কিন্তু এখন সকলেরই। হাইকোর্ট বিভাগ অতীতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন। ক্ষমতাসীনদের পার্লামেন্টের 300 এমপি করা আইনকে বাতিল করে দিয়েছেন। এটাই হাইকোর্ট বিভাগের প্রপার এক্সারসাইজ। কিন্তু অবৈধ ক্ষমতা দখল করা একজন ব্যক্তির ক্ষেত্রে যেটা দেখলাম, গুরুত্বপূর্ণ তথ্য দিল ব্যারিস্টার রেজাউল করিম, প্রত্যাশিত ছিল না। হাইকোর্ট বিভাগ তার উপরে অর্পিত দায়িত্ব পালন করলেন কিনা সে প্রশ্ন কিন্তু ভীষণভাবে সামনে এসে পড়েছে।